হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। বলুন। আপনি কি বসকে আগে থেকেই চিনতেন? মানে আপনাদের কি আগে থেকেই পরিচয় ছিল? কেন? না মানে আপনি যখন কেবিনে বসে কাজ করেন তখন বস দরজায় এসে মাঝে মাঝে আপনার দিকে তাকিয়ে থাকে। এমনকি গতকাল আপনি চাকরি ছাড়ার নোটিশ দেওয়াতে বসের তো ঘাম ছুটে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। সেরকম কিছুই না, আমরা একই কলেজে পড়তাম। ও, বুঝতে পেরেছি। নিজের কেবিনে বসে কাজে মনোযোগ দেয় ইমন। কিছুক্ষণ পরে পিয়ন এসে ম্যাডামের রুমের ফাইল নিয়ে যেতে বলে। কাজটা কমপ্লিট করে চলে আসে নীরুর রুমে। ফাইলটা বাড়িয়ে দিতে নীরু বলে, দাঁড়িয়ে আছো কেন, বসো। খানিকটা অবাক হয়ে নীরুর চোখে চোখ রাখে ইমন। নীরু তাকে তুমি করে বলছে, কণ্ঠে অনেকটা পরিবর্তন। ভালোভাবে তাকিয়ে দেখলো নীরু আজ শাড়ি পরেছে। ইমন কিছু না বলে বসে যায় চেয়ারে। হাসি মুখে নীরু বলে, অফিসে একটা জরুরি কাজে তোমাকে 3 দিনের জন্য চিটাগাং যেতে হবে। কবে যেতে হবে? কাল সকালে বের হবে। ওকে। অফিস থেকে আরো 2 জন যাবে তোমার সাথে, সিরাজ সাহেব আর রুমি। ওদেরকে নিয়ে অফিস সামনে থেকে রওনা হবে। আর কিছু বলবেন? আমাকে কেমন লাগছে? মুখের নির্লিপ্ত হাসি নিয়ে নীরুর কেবিন থেকে বেরিয়ে আসে ইমন। হাতের কাজগুলোতে ব্যস্ত করে ফেলে নিজেকে। অফিস শেষে রিক্সা করে চলে আসে বাসায়। পরদিন চিটাগাং যাওয়ার কথা ভেবে কিছুটা ভালো লাগে তার। অন্তত 3টা দিন নীরুর কাছ থেকে দূরে থাকতে পারবে। ব্যাগে 2-1টা ড্রেস ভরে রেডি হয়ে অফিসের সামনে চলে আসে ইমন। সিরাজ আর রুমি আগেই চলে এসেছে। ইমনকে দেখে এগিয়ে এসে সিরাজ বলে, ম্যাডামের সাথে আপনার কথা হয়েছে? কেন? এত লেট কেন হচ্ছে বুঝতে পারছি না। 8 ঘন্টা আগেই তো তার আসার কথা ছিল। খানিকটা অবাক হয়ে ইমন বলে, ম্যাডাম আমাদের সাথে যাবে? নীরুর যাওয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে যায় ইমনের। তখনই একটা গাড়ি এসে দাঁড়ায় তাদের সামনে। ভেতর থেকে নীরু বেরিয়ে তাদের গাড়িতে বসতে বলে। ইমনকে বাধা দিয়ে নীরু বলে, তুমি সামনে বসবে। কিছু বলে না ইমন। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। দৃষ্টি উপেক্ষা করে নীরু বলে, কি হলো, ওঠো। সামনের সিটে বসে যায়। গাড়ি ড্রাইভ করছে নীরু। পেছনে সিরাজ আর রুমি বসে গল্প করছে। ইমন আনমনে তাকিয়ে আছে বাইরের প্রকৃতির দিকে। অবশ্য প্রকৃতি দেখা তার উদ্দেশ্য নয়। নীরুকে এড়িয়ে চলার জন্যই মুখ ঘুরিয়ে আছে। হঠাৎ করে নীরু বলে ওঠে, কথা বলবে না আমার সাথে? ক্লায়েন্টের সাথে মিটিং কবে? উদাস গলায় নীরু বলে। আগামীকাল থেকে। পূর্বের ভঙ্গিতে বাইরে তাকায় ইমন। কণ্ঠে খানিকটা উচ্ছ্বাস নিয়ে এবার নীরু বলে, পেছনে ওরা 2 জন কত গল্প করছে, অথচ তুমি মুখ গোমরা করে বসে আছো। নীরুর কথায় ভাবাবেগ পরিবর্তন হয় না ইমনের, তবে মনে মনে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ে। নীরুর আচরণ ক্রমেই পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার আসক্তি জেগে উঠেছে তার কথায়। এমন সহ্য হয় না ইমনের। মুখ ঘুরিয়ে জোর গলায় বলে, ভুলে যাবেন না আমি আপনার সামান্য একজন কর্মচারী। আমাদের মাঝে তাছাড়া কোনো সম্পর্ক নেই, আর ভবিষ্যতেও হবে না। কিছুক্ষণ পর গাড়িটা থামাতে হয় নীরুকে। সবাইকে হালকা নাস্তা করার জন্য নামতে বলে। সামনেই ছোটখাটো একটা রেস্টুরেন্ট। সিরাজের দিকে তাকিয়ে ইমন বলে, আপনারা খেয়ে আসুন, আমি এখানে বসে অপেক্ষা করছি। কেন, আপনি খাবেন না? না না, আমার খেতে ইচ্ছে করছে না, আপনারা যান। আপনারা 2 জন আসলেন, ইমন কোথায়? তার নাকি খেতে ইচ্ছে করছে না, তাই গাড়িতে বসে অপেক্ষা করছে। আপনারা খাওয়া শুরু করেন, আমি এক্ষুনি আসছি। চেয়ার থেকে উঠে চলে যায় নীরু। রুমি কৌতূহলী দৃষ্টিতে সিরাজের দিকে তাকিয়ে বলে, ম্যাডাম হঠাৎ উঠে চলে গেল কেন? আমিও সেইটাই ভাবছি। আমার মনে হয় ইমন সাহেবের সাথে ম্যাডামের কোনো সম্পর্ক আছে। আপনি কিভাবে বুঝলেন? তার প্রতি ম্যাডামের কেয়ারিং যে এত বেশি সেটা বুঝতে পারেনি। সেটা তো দেখতেই পাচ্ছি। ওনারা 2 জন পড়াশোনাও করেছে একই কলেজে। ও আচ্ছা। আচ্ছা, এসব বাদ দেন তো, আমরা খাওয়া আরম্ভ করি। হালকা নাস্তা করে নেয় সিরাজ আর রুমি। নীরু বাইরে গাড়ির কাছে এসে ইমনকে না দেখে চিন্তিত হয়ে পড়ে। তার বুকটা ধক করে ওঠে। আশেপাশে খুঁজতে থাকে ইমন, কিন্তু কোথাও নেই। কাউকে জিজ্ঞেস করলেও কিছু বলতে পারে না। খুঁজতে খুঁজতে অনেকটা পথ এগিয়ে আসে। হঠাৎ দূরে একটা মেয়ের সাথে দেখতে পায় ইমনকে। লম্বা পা ফেলে সেখানে এগিয়ে যায় নীরু। রাগী গলায় বলে ওঠে, এই মেয়েকে, এর সাথে তোমার কি সম্পর্ক? চমকে উঠে পেছনে তাকায় ইমন। নীরুকে দেখে শান্ত গলায় জবাব দেয়,
এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো মেয়েটাকে সাহায্য করেছিলাম মাত্র। রাগটা আরো বেড়ে যায় নীরুর। আচমকা ইমনের কলার ধরে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, সাহায্য করছিলে? নির্জন জায়গায় একটা মেয়েকে সাহায্য করছিলে? আমাকে তোমার বোকা মনে হয়? পাশ থেকে মেয়েটা বলে ওঠে। মেয়েটার কথা শুনে কলার ছেড়ে দেয় নীরু। ইমনের চোখের দিকে তাকিয়ে বলে, সরি। কিছু না বলে সেখান থেকে চলে আসে ইমন। গাড়িতে গিয়ে পেছনের সিটে বসে যায়। বিষণ্ণ মনে গাড়ি চালায় নীরু। নিজের উপর খুব রাগ হয় তার। বারবার লুকিং গ্লাসে ইমনের দিকে তাকায়। বিকেলের দিকে এসে হোটেলে পৌঁছে যায়। গাড়ি থামিয়ে নেমে যায় সবাই। যে যার লাগেজ নিয়ে রুমে চলে যায়। ব্যাগ থেকে একটা ড্রেস বের করে গোসলটা সেরে নেয় ইমন। বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে থাকে বাইরে। হোটেলটার নিচে বড় একটা সুইমিং পুল রয়েছে। পরন্ত সন্ধ্যায় চারপাশের রঙিন আলো ছড়িয়ে পড়েছে পুলটাতে। হিমেল হাওয়া ধাক্কা দিচ্ছে শরীরে। লোমগুলো সব দাঁড়িয়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করতে দেখলো সিরাজ আহমেদ আর রুমি নিচে হাঁটতে হাঁটতে গল্প করছে। বারান্দা থেকে ঘুরে রুমে আসতেই দরজায় কেউ কড়া নাড়তে আরম্ভ করে। দরজাটা খুলে দিতেই নীরু হাতে 2 কাপ কফি নিয়ে ভেতরে চলে আসে। খানিক ব্যস্ত হয়ে ইমন বলে, আপনি আমার রুমে কেন? পরে বলছি, আগে এই কফির মগটা হাতে নাও। আমি এখন কফি খাবো না, আপনি চলে যান। মগ দুটো টেবিলে রেখে নীরু বলে, আমার ভুল হয়ে গেছে, সরি। কোন ভুলের কথা বলছেন আপনি? আসলে তোমাকে অন্য মেয়ের সাথে দেখে আমার অনেক রাগ হয়েছিল, তাই তখন ওরকম বিহেভ করেছি। দেখুন, আপনি আমার বস আর আমি আপনার এমপ্লয়। এর বাইরে আমাদের মাঝে অন্য কোনো সম্পর্ক নেই। তো আমি যার সাথে ইচ্ছে মিশি তাতে আপনার কি? মাথাটা নিচু করে ফেলে নীরু। ইমনের কথার কোনো উত্তর তার জানা নেই। কেন তার ইমনের জন্য এত খারাপ লাগছে? কেন তাকে এখনো অন্য কারোর সাথে সহ্য করতে পারছে না? কোনো জবাব খুঁজে পায় না সে। জোর গলায় ইমন বলে, আপনি আমার রুম থেকে বেরিয়ে যান। কান্না চলে আসে নীরুর। করুণ দৃষ্টিতে তাকায় তার দিকে। একই সুরে ইমন বলে, কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন কেন? দৌড়ে চলে যেতে থাকে নীরু। তখনই পেছন থেকে ইমন বলে, এক্সকিউজ মি, মিস নীরুলতা চৌধুরী। থমকে দাঁড়িয়ে পেছনে তাকায়। রুষ্ট কণ্ঠে ইমন বলে, আপনার ফোনটা কে নিয়ে যাবে? টেবিল থেকে ফোনটা নিয়ে ছলছল চোখে বেরিয়ে যায় রুম থেকে। পরদিন রেডি হয়ে সবাইকে নিয়ে মিটিংয়ে যোগ দেয়। আজকের প্রজেক্টের সমস্ত দায়িত্ব সিরাজ আর রুমির উপর। একজন বড় ডিলারকে ইমপ্রেস করতে হবে তাকে। রুমি তাদের ডিজাইনটা বের করে বোঝাতে থাকে, কিন্তু 2 বারেও ঠিক মতো ব্যাপারটা বোঝাতে ব্যর্থ হয়। এক পর্যায়ে ইমন বলে, ক্যান আই হ্যান্ডেল দিস? আর ইউ শিওর? ইয়েস। নীরুর থেকে অনুমতি নিয়ে সামনে গিয়ে ডিজাইনটা বোঝাতে থাকে সবাইকে। নীরু অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। সে কখনো ভাবতে পারেনি ইমন এত সুন্দর করে প্রেজেন্টেশন দিবে। মিটিংয়ের কথার এক পর্যায়ে হঠাৎ ফোনটা বেজে ওঠে ইমনের। স্ক্রিনে পরিণাম দেখে চমকে ওঠে নীরু। তার জানা মতে এই নামের কোনো মেয়ের সাথে তো ইমনের পরিচয় নেই। একটু পরেই নাম্বারটা থেকে একটা মেসেজ আসে। ভ্রু কুচকে মেসেজটা পড়ে নেয় নীরু। ব্যস্ত নাকি? বুকটা ছ্যাদ করে ওঠে নীরুর। উদ্বিগ্ন হয়ে ভাবতে থাকে, কে মেয়ে? এর সাথে ইমনের কি সম্পর্ক? পরক্ষণেই মনে হচ্ছে এটা সেই মেয়ে নয় তো যার সাথে ইমনের বিয়ের কথা চলছে। চোখে অন্ধকার দেখতে থাকে নীরু। হার্টবিটটা বেড়ে যেতে আরম্ভ করে। মিটিং থেকে বেরিয়ে আসে বাইরে। মিটিং শেষ করে সবাই হোটেলে ফিরে আসে। সিরাজ আর রুমি মিলে অনেক প্রশংসা করে ইমনের, কিন্তু নীরু একটা কথাও বলেনি। বিষণ্ণ মনে হোটেলে ফিরে আসে। রুমের দরজা আটকে ঘুরে দাঁড়াতেই চমকে ওঠে ইমন। চোখ দুটো কপালে তুলে বলে, আপনি এখানে? পরীকে? সেটা কি আপনাকে বলতে হবে? তেতে আসে নীরু। রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, অবশ্যই বলতে হবে। ওই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? সেটা আপনাকে বলতে বাধ্য নই আমি। আর আমার পার্সোনাল বিষয় ইন্টারফেয়ার করার আপনি কি? রাগে চোখ দুটো যেন লাল হয়ে যায় নীরুর। মনে হচ্ছে দৃষ্টি দিয়েই ভস্ম করে ফেলবে তাকে। ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় ইমনকে। ওপরে শুয়ে কলার ধরে মুখটা কাছে এনে বলে, আমি ভালোবাসি তোমাকে। দৃষ্টি সরু করে তাকায় ইমন। হাত দুটো চেপে ধরেছে বিছানায়। ঘন শ্বাস এসে লাগছে মুখে। নীরু মুখটা একেবারে কাছে নিতে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বিছানা থেকে দাঁড়িয়ে রাগী গলায় বলে, আমি আপনাকে ভালোবাসি না, বেরিয়ে যান আমার রুম থেকে। অসহায় ভাবে তাকিয়ে থাকে নীরু। ইমন ধমক দিয়ে চিৎকার করে বলে, বেরিয়ে যান। গাল বেয়ে জল পড়তে থাকে নীরু। দৌড়ে বেরিয়ে আসে রুম থেকে। দরজাটা বন্ধ করে নীরবে কাঁদতে থাকে।
3 বছর আগের ভুল তার জন্য পড়তে থাকে অনুতাপে। সে কি আর কোনোদিন ইমনের ভালোবাসা পাবে না? তার ভুলের জন্য কি ইমন তাকে কখনো ক্ষমা করবে না? বুক ফেটে কান্না আসে নীরুর। যেভাবেই হোক ইমনের ভালোবাসা তাকে পেতেই হবে। দ্বিতীয় দিন ভোরে ঘুম ভাঙতেই ফ্রেশ হয়ে বাইরে আসে ইমন। হোটেলের নিচে আসতে সিরাজের সাথে দেখা হয়। উচ্ছ্বসিত হয়ে সিরাজ বলে, সূর্যোদয় দেখতে যাচ্ছেন ভাই? ঠিক তা না, আসলে হঠাৎ ঘুমটা ভেঙে গেল তো, তাই বাইরে আসলাম। খুবই ভালো করছেন ভাই। সমুদ্র এলাকায় এসে যদি সূর্যোদয় আর সূর্যাস্তই না দেখা হয় তাহলে যাত্রাটাই তো মাটি হয়ে যাবে ভাই। কপালটা ভাঁজ করে ইমন বলে, কথায় কথায় ভাই বলাটা কি আপনার অভ্যেস? তা বলতে পারেন, কোনো ছেলের সাথে কথা বলতে গেলে এই শব্দটা আমার মুখ দিয়ে বারবার আসে। ও আচ্ছা। একবার হয়েছে কি ভাই জানেন, আমি আমার বউকে নিয়ে গিয়েছি শ্বশুর বাড়ি। তখন নতুন বিয়ে করেছি। আমার শাশুড়ি অনেকগুলো মেহমানের সামনে আমাকে খেতে দিয়েছে। একের পর এক মাছ মাংস আমার প্লেটে দিয়েই যাচ্ছে। আমি তখন বিরক্ত হয়েই বলে ফেলেছি, আরে ভাই আমি আর পারবো না। কথাটা বলেই জিভে কামড় দিয়ে ফেলেছি। নতুন বউ পাশে, আর তার উপর সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। কি লজ্জার কথা বলেন তো। তা তো অবশ্যই। আরেকবার হয়েছে কি, তা কোনোদিন শোনা যাবে সেটা। জান না, আপনি না বললেন সানরাইজ দেখতে যাবেন? আপনি যাবেন না? আমার কিছু কাজ আছে, প্রেজেন্টেশনটা কমপ্লিট করতে হবে। আপনি যান, দেখে আসুন। ঠিক আছে ভাই, পরে কথা হবে। উল্টো ঘুরে রুমের দিকে হাঁটা ধরে ইমন। সিরাজ লোকটা বেশি কথা বলে। এর সাথে আর 2 মিনিট থাকলে মাথা নষ্ট করে দিত। সিঁড়ি ভেঙে 2 ধাপ উঠতেই সামনে পথ আটকিয়ে দাঁড়ায় নীরু। মুচকি হেসে বলে ওঠে, কখন উঠেছো? সামনে থেকে সরুন, আমি রুমে যাব। আর যদি না সরে যাই তো? ধাক্কা দিয়ে নীরুকে সরিয়ে রুমে চলে যায় ইমন। বাঁকা ঠোঁটে হেসে বিড়বিড় করে নীরু বলে, আজ হোক বা কাল এই নিরুলতা চৌধুরীর কাছে তোমাকে আবার ফিরে আসতেই হবে। তোমার স্ত্রী হওয়ার অধিকার অন্য কারণ নেই। মিটিংয়ে আজকেও প্রেজেন্টেশনের দায়িত্ব পড়ে ইমনের উপর। গতকালের প্রজেক্টের বাস্তবায়নের বিষয়ে যাবতীয় ডিটেলস পৌঁছাতে হয়। 5 কোটি টাকার এই প্রজেক্টটা হাতে পেয়ে যায় নীরু। প্রায় সবটাই ইমনের ক্রেডিট। হ্যান্ডশেক করে ক্লায়েন্টকে বিদায় দেয় সবাই। নীরু ইমনের দিকে হাত বাড়িয়ে বলে, থ্যাঙ্কস আ লট। হাত না ধরেই ইমন বলে, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি। হাতটা সরিয়ে নেয় নীরু। দৃষ্টি ফিরিয়ে সবাইকে গাড়িতে উঠতে বলে। কৌতূহলী হয়ে পেছনের সিটে বসে যায় সিরাজ আর রুমি। ঢের বুঝতে পারছে নীরু আর ইমনের মধ্যে কিছু একটা চলছে। হোটেলের সামনে এসে নেমে ভেতরে যায় সবাই। হঠাৎ পেছন থেকে ইমনের হাত টেনে ধরে নীরু। গম্ভীর গলায় বলে, তোমার সাথে জরুরি কথা আছে। হাতের দিকে ইশারা করতেই ছেড়ে দেয় নীরু। চোখ তুলে সামনে তাকিয়ে ইমন বলে, কি কথা? এখানে না, গাড়িতে ওঠো তারপর। আপনার যা বলার এখানে বলবেন, আর যদি তা না বলেন তাহলে আমি আসি। দাঁড়াও ইমন। হাঁটা থামিয়ে দাঁড়িয়ে যায়। নীরু সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে, কেন আমাকে কষ্ট দিচ্ছ? আমি তোমার ভুল স্বীকার করেছি, তোমাকে আবার আগের মতো ভালোবেসেছি, তাহলে কেন আমাকে এড়িয়ে চলছো? আমি আপনাকে এড়িয়ে চলছি না, বরং আপনি বাস্তবতাটা ভুলে যাচ্ছেন। আর বাস্তবতাটা হলো আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। সামান্য একটা কাগজের সইটাই তোমার কাছে বড় হয়ে গেল? আমাদের ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? তুমিই তো বলেছিলে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবে। হ্যাঁ বলেছিলাম, আর তখন আমি মিথ্যে কিছু বলিনি। শুধু বাস্তবতাটা আজ আমাকে দূরে সরিয়ে দিয়েছে। তুমি নিজেই তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছো। যদি সামান্য বিশ্বাস রেখেও আমার হাতটা ধরে রাখতে, তাহলে সকল বিপত্তি থাকা সত্ত্বেও তোমাকেই ভালোবাসতাম, কখনো ছেড়ে দিতাম না। কিন্তু তুমি বিশ্বাসই করোনি। নিজের বিলাসী জীবনযাপনের জন্য ভুলে গিয়েছো আমাদের ভালোবাসাটা। এখন তো আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন আমরা চাইলে আবার আগের মতো একসাথে জীবন শুরু করতে পারি। নীরুর কথা শুনে নির্লিপ্ত ভঙ্গিতে হেসে ওঠে ইমন। কণ্ঠে অবজ্ঞা নিয়ে বলে ওঠে, আমার পক্ষে সম্ভব না। লম্বা পা ফেলে রুমে চলে আসে। ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হতে নিতেই ফোন বেজে ওঠে। স্ক্রিনে দেখতে পেল মা ফোন করেছে। রিসিভ করে হ্যালো বলল। কেমন আছিস তুই? একবার মাকে ফোন করা যায় না? আসলে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো, তাই মনে ছিল না। আমার জানা আছে তোর ব্যস্ততা। কবে ফিরছিস ঢাকায়? কাল আমি বিকেলে রওনা হব। পরে তোকে ফোন করেছিল আর তুই ফোন ধরিসনি। কই, আমি তো জানি না। ঠিক আছে, তুই মেয়েটার সাথে একটু কথা বল। মায়ের সাথে কথা বলে পরীর নাম্বারে ডায়াল করে 2 বার রিং হতেই ফোনটা রিসিভ করে পরী। কণ্ঠে স্থিরতা নিয়ে বলে ওঠে, কেমন আছেন?
মা বললো আপনি নাকি আমাকে কল করেছিলেন। গতকাল ফোন করেছিলাম। কোনো প্রয়োজন ছিল? আম্মুর থেকে শুনলাম আপনি নাকি অফিসের কাছে 3 দিনের জন্য চিটাগাং গিয়েছেন। ঠিকই শুনেছেন। আমাদের বিয়ের ব্যাপারে আপনি এখনো আপনার মাকে না করেননি? না করে দেবো খুব শীঘ্রই। ও এখন রাখছি। ফোনটা কান থেকে নামিয়ে ফেলে পড়ি এক পলক নাম্বারটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। হতাশা ছড়িয়ে পড়ে নিঃশ্বাসে, গলাটা ভারী হয়ে আসে। ইচ্ছে করছে আরো কিছুক্ষণ কথা বলতে, কিন্তু ইমনের তো সময় নেই। সময় থাকবেই বা কেন? সে তো ভালোবাসে নিরুকে, তার সাথে শুধু শুধু কেন কথা বলবে? কি হলো, কিছু বলছেন না যে? ফোন রাখবো? আচমকা ফোনের ভয়েসটা শুনে ধ্যান ভেঙে যায়। ফোনটা কেটে দেয় পড়ি। চিৎকার করে কান্না পায় তার। ভালোবাসার মানুষকে না পাওয়ার বিরহে কেঁপে উঠে বুকটা। জীবনটা আবারও বিষময় হয়ে উঠেছে। দম বন্ধ হয়ে আসতে থাকে। নিজেকে বড্ড বেশি অপ্রয়োজনীয় মনে হয় সে শুধুই একটা সম্পর্কে কাটা হয়ে ঢুকছে, বাধা হয়ে দাঁড়াচ্ছে ইমন আর নিরুর মাঝে। নিজেকে আবার গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলে পড়ি। সরিয়ে ফেলবে ইমনের থেকে, ফিরে যাবে আবার লন্ডনে। তবে এবার হয়তো চিরতরে যাবে, আর কোনোদিন পেছনে ফিরে তাকাতে চায় না। কষ্টগুলো অনেক বেশি ভারী হয়ে গেছে তার কাছে। তৃতীয় দিন। ইমনের চিটাগাঙে আসার আজ তৃতীয় দিন। আজকে বিকেলে রওনা হবে ঢাকায়। অফিসিয়াল কাজ সব 2 দিনে শেষ হয়ে গেছে। এই সময়টুকু নিরু সবাইকে নিয়ে ঘুরতে যাবে বলে ঠিক করেছে। সকালে দরজায় কড়া নাড়ানোর শব্দে বিছানা থেকে উঠে আসে ইমন। দরজা খুলে তাকিয়ে দেখে সামনে সিরাজ দাঁড়িয়ে। চোখ দুটো কপালে তুলে সিরাজ বলে ওঠে, কি ভাই, আপনি এখনো রেডি হননি? আপনারা ঘুরে আসুন, আমার ভালো লাগছে না। এটা কি বললেন ভাই আপনি? আপনাকে ছাড়া আমরা ঘুরে মজা পাবো? এছাড়া কাজের চাপে ঘোরার সময় পাওয়াই যায় না, তাই আজ যখন পেয়েছি তাহলে আমি মিস করবো কেন বলেন তো? সিরাজ সাহেব, আমার সত্যি কিছু ভালো লাগছে না। আপনারা জান, আমি এখন একটু ঘুমোবো। আপনার কোনো কথাই আজ শুনবো না। চলুন রেডি হয়ে নিন। জোর করে ভেতরের ছেলে রুমের বাইরে অপেক্ষা করে সিরাজ। ইমন আর আপত্তি না করে ফ্রেশ হয়ে জিন্সের সাথে একটা পাতলা হোয়াইট টি শার্ট পরে রেডি হয়ে নেয়। হোটেলের বাইরে আসতেই দেখে নিরু রেডি হয়ে সবার জন্য অপেক্ষা করছে। পরনে নীল জিন্স আর স্কাই ব্লু কালারের একটা শার্ট। এই রংটা ইমনের প্রিয়। আর চোখে ইমনের দিকে তাকায় নিরু। মুচকি হেসে গাড়িতে উঠে বসে। আধ ঘন্টা পর সবাই মিলে পৌঁছে যায় কক্সবাজার সমুদ্র সৈকতে। ইমনের হাত ধরে জোর করে ঢেউয়ের দিকে নিয়ে যায় নিরু। রুমিকে নিয়ে আড্ডা দিতে থাকে সিরাজ। হাতটা এক ঝটকায় ছাড়িয়ে ইমন বলে, আপনি কোন সাহসে আমার ধরলেন? চোখে চোখ রাখে নিরু, মুখে জটিলতা নিয়ে বলে, ভালোবাসার সাহসে। কথাটি বলেই হেসে ওঠে। হাতে পানি নিয়ে ছিটিয়ে দেয় ইমনের দিকে। একরাশ বিরক্তি নিয়ে সেখান থেকে চলে আসে ইমন। চারপাশে উল্লসিত মানুষগুলোর দিকে তাকিয়ে খানিকটা ভালো লাগা ভর করে মনে। সমুদ্রের ঢেউগুলো আশ্রে পড়ছে বালিতে। অবাধ্য ঢেউগুলোর সামনে হাঁটু পানিতে দাঁড়িয়ে নিজেকে আনন্দের সাগরে ভাসিয়ে দিচ্ছে নিরু। মেঘাচ্ছন্ন আকাশ হতে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। নিরুর চুলগুলো খোলা, টপ টপ করে পানি পড়ছে সেখান থেকে। কোমর ভিজিয়ে দিচ্ছে চুল। বারবার আসক্ত হতে চাইছে একজনকে ঘিরে। খানিক দূরে বসা ইমনের দিকে তাকিয়ে ইশারায় কাছে যেতে বলে। না দেখার ভান করে মুখ ঘুরায় ইমন। পকেটের ফোনটা হঠাৎ বেজে ওঠে। রিসিভ করতেই ওপাশ থেকে বর্ষা ব্যস্ত হয়ে বলে, ভাইয়া তুমি তাড়াতাড়ি ঢাকায় চলে আসো, আম্মুর অবস্থা অনেক খারাপ। বুকটা ধক করে ওঠে ইমনের। কণ্ঠে অস্থিরতা নিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? আম্মুর শরীর খুব খারাপ, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় চলে এসো। ফোন কেটে দেয় বর্ষা। উদ্বিগ্ন হয়ে গাড়ির কাছে ছুটে আসে ইমন। হোটেলের ম্যানেজারকে ফোন করে ইমার্জেন্সি একটা গাড়ির ব্যবস্থা করে নেয়। সিরাজকে মেসেজে জানিয়ে একাই চলে আসে ঢাকায়। বর্ষার দেওয়ার ঠিকানা অনুযায়ী পৌঁছে যায় ইমন। হসপিটালের বেডে রাবেয়াকে দেখে এগিয়ে আসে। গলা জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে থাকে। রাবেয়া ছেলের মাথায় বিলি কেটে দিয়ে বলে, আমার কিছু হয়নি, এভাবে বাচ্চাদের মতো কান্না করিস না তো, আমি তো এখনো মরে যাইনি। মুখে হাত দিয়ে আটকে দেয় ইমন। চোখে জল নিয়ে অভিমানী সুরে বলে,